আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ব্যাচ 2024-25 অর্থাৎ 26 ব্যাচে যারা পরীক্ষা দেবেন 25-26-এ তাদের জন্য আজকের মার্কেটিং দ্বিতীয় পত্রের অধ্যায় 3 বিপণন কার্যাবলী এই অধ্যায়ের বেসিক এবং কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আগের দিন আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 করিয়েছিলাম, কিন্তু আজকে আমাদের অধ্যায় 3 খুবই ছোট, মানে বেশ সময় লাগবে না, ছোট অধ্যায়। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টিতে ভিজে গেছিলাম একটু, বাইরে অনেক বৃষ্টি। আচ্ছা, তো আমরা শুরু করি, মূল আলোচনা শুরু করি। ওহো, এক মিনিট, একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, আমরা একটু বুঝাই দিই বিপণন কার্যাবলীগুলো কি কি। বিপণন কার্যাবলী এটা হচ্ছে আপনার বিপণনের ক্ষেত্রে যে সকল কাজগুলো রয়েছে, যেমন ক্রয় বিক্রয়, বিপণনের বিনিময় কার্যাবলী, এরপরে রয়েছে আমাদের বন্টন সংক্রান্ত কার্যাবলী, যেমন হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ। তারপরে এই বিপণনের ক্ষেত্রে আরও আছে কিছু সহায়ক কার্যাবলী। এই টপিকসগুলো আমরা আজকে বিস্তারিত বুঝে বুঝে পড়ব। একদম ইজি একটা অধ্যায়, খুবই সহজ। ঠিক আছে, ওকে। প্রথমত, একটি পণ্য উৎপাদনের পর ভোক্তার হাতে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যে সকল কার্যাবলী তাকে বলা হয় বাজারজাতকরণ বা বিপণন কার্যাবলী। আপনি একটা পণ্য উৎপাদন করছেন, সেই পণ্যটা উৎপাদন থেকে শুরু করে আপনার ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যের সমষ্টি হচ্ছে বিপণন কার্যাবলী। কারণ শিল্পের কাজ পণ্য উৎপাদন করা, শিল্প, আর সেটা ভোক্তাদের কাছে পৌঁছানোর কাজ বাণিজ্য বা বিপণনের কথা বলি আমরা, বিপণন, এই বিপণনের কাজ। এরপর আসেন, সম্পাদিত হয় তাকে বাজারজাতকরণ কার্যাবলী বলে। যেমন বাজারজাতকরণ কার্যাবলীতে উৎপাদক ও ভোক্তার মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমরা জানি কি উৎপাদন করে কে? শিল্প। উৎপাদন করে হচ্ছে শিল্প, আর ভোক্তা যারা পণ্যটা ভোগ করবে, এই যে শিল্প আর ভোক্তা, এদের দুই মাঝখানে সেতু বন্ধন করে হচ্ছে বিপণন। উৎপাদন আর ভোক্তাকে কি করে? এই দুটাকে আমাদের সম্পর্ক স্থাপন করে হচ্ছে বিপণন। তাহলে বিপণনের বিষয়টা কি বুঝতে পারছি? বিপণন হচ্ছে বাজারজাতকরণ, যেটা ইংরেজিতে হচ্ছে মার্কেটিং। আর এই বিপণনের কাজ হচ্ছে উৎপাদন করার পরে, উৎপাদন তো করবে শিল্প, সেটা করার পরে সেইটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্তও যত কাজ আছে সকল কাজের সমষ্টি হচ্ছে বিপণন। যেমন ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, তারপর হচ্ছে মরকীকরণ, ব্যাংকিং কার্যক্রম, যেটা অর্থগত উপযোগ, বিভিন্ন ধরনের উপযোগগুলো সৃষ্টি করে, সেই সবকিছুই হচ্ছে বিপণনের অন্তর্ভুক্ত। এরপর আসেন, এই যে এটা মুখস্থ করলেই হবে। সবকিছুর মূল হচ্ছে এটা, এটা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায়ের মূল টপিকস একটা হচ্ছে বিনিময় কার্যাবলী, যেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিময় কার্যাবলী সম্পাদিত হয়। এটা হচ্ছে ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে, সত্যগত বা মালিকানাগত, সত্যগত বা মালিকানাগত। এরপর হচ্ছে বন্টন কার্যাবলী, এগুলো মুখস্থ করেন। পরিবহন, পরিবহন কি করে? একই স্থানের পণ্য আরেক স্থানে নিয়ে আসে, রাজশাহীর আম ঢাকায় নিয়ে আসে পরিবহনের মাধ্যমে। অর্থাৎ পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে শীতকালীন পণ্য গ্রীষ্মকালে, গ্রীষ্মকালীন পণ্য শীতকালে পেয়ে থাকি। অর্থাৎ এটা সময়গত উপযোগ সৃষ্টি করে, সময়গত বা কালগত। মৌলিকীকরণ, পণ্যের কাজ হচ্ছে পণ্যকে নষ্ট থেকে রক্ষা করা। এগুলো তো আসছে ঢাকা বোর্ডে, তাই না? ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে
নষ্ট থেকে রক্ষা করে, এবং পরবর্তী কাজ হচ্ছে পণ্যকে আকর্ষণীয় করে। পণ্যকে আকর্ষণীয় করে, তবে প্রধান কাজ হচ্ছে পণ্যকে সুরক্ষা করা, নষ্ট থেকে রক্ষা করা। এগুলো হচ্ছে মৌলিকীকরণের অন্তর্ভুক্ত। এরপরে আসেন সহায়ক কার্যাবলী, যেগুলো হচ্ছে সহায়তা করে, কিন্তু প্রধান না, এগুলো হচ্ছে সহায়তা করে। যেমন হচ্ছে অর্থ সংস্থান। অর্থ সংস্থান হচ্ছে এটা করে থাকে হচ্ছে সাধারণত ব্যাংকের বা ব্যাংকগুলো। অর্থগত উপযোগ সৃষ্টি করে। ঝুঁকি গ্রহণ, এই ঝুঁকি গ্রহণের কাজ করে হচ্ছে বীমা। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, এগুলো হচ্ছে মানগত উপযোগ সৃষ্টি করে। মানগত উপযোগ সৃষ্টি করে। বাজার তথ্য সংগ্রহ, এটা হচ্ছে অপরিহার্য কার্যাবলী। বাজারে গ্রাহকদের প্রয়োজন, অভাব, চাহিদা, রুচি, সামর্থ্য, প্রতিযোগীদের বিশ্লেষণ করতে হয়। বিক্রয়োত্তর সেবা প্রদান, এটা পণ্য আফটার সেল সার্ভিস, যেমন হচ্ছে গ্যারান্টি দেওয়া, ওয়ারেন্টি দেওয়া। ওয়ারেন্টি গ্যারান্টি, যে পণ্য কিছু হইলে আমরা ফেরত দিব বা পরিবর্তন করে দিব বা সার্ভিস দিব। এইগুলো হচ্ছে বাজারজাতকরণ বা বিপণনের কার্যাবলী। এইটাই হচ্ছে মূল টপিকস। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এইটুকু। এবং প্রশ্ন 100% একটা এমসিকিউ থাকে এখান থেকে, প্রত্যেক যেই কোনো জায়গায় একটা এমসিকিউ থাকবেই। ওকে, এটাকে আগে ক্লিয়ার হয়ে নেন, তারপর আমরা বুঝাই দিচ্ছি। কি জুমটা বেশি হয়ে গেছে? আচ্ছা, এখন তো ঠিক আছে তাই না? ক্লিয়ার ভাবে তো দেখা যায়। এটা খুব ছোট অধ্যায় এবং সহজ একটা অধ্যায়। বিনিময়ের মাধ্যমে ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে না, বিনিময়ের মাধ্যমে সত্যগত মালিকানাগত, একজনের মালিকানা আরেকজনের কাছে হস্তান্তর হয়ে যায়। ঠিক আছে, সত্যগত উপযোগ সৃষ্টি করে বিনিময়ের মাধ্যমে। এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। ওকে, একজন বলছে মাশরুফ হাসান আনিক, তার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা এগুলো এক্সপ্লেন করবো আপাতত, এগুলো হচ্ছে সামারিটা, পরে আমরা এক্সপ্লেন করবো একটা একটা করে। আব্দুল ফারিক, সেও বুঝতে পারছেন, নাসির উদ্দিনও বুঝতে পারছেন। ওকে, বাকিরাও একটু জানান মূল টপিকসটা বুঝতে পারছেন কিনা, পরে আমরা ধাপে ধাপে বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, ধরে নিলাম বাকিরাও বুঝতে পারছে, যেহেতু কেউ মতামত দিচ্ছে না যে বুঝতে পারে নাই, এরকম কোনো মতামত দিচ্ছে না। অপূর্ণ, আকসা, সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। তাহলে আমি তারপরের টপিকসে যাই। এরপর আসেন প্রথম কার্যাবলী ক্রয়। একদম ক্রয় বলতে আমরা কি বুঝি? পণ্যের মালিকানা গ্রহণ। পণ্যের মালিকানা গ্রহণ, এটা হচ্ছে ক্রয় রিলেটেড কার্যাবলী। আবারও বলছি, পণ্যের মালিকানা গ্রহণ ক্রয় রিলেটেড কার্যাবলী। ওকে, হচ্ছে বিক্রয়, মালিকানা অর্পণ, মালিকানা হস্তান্তর। হ্যাঁ, মালিকানা অর্পণ বা হস্তান্তর, এটা হচ্ছে বিক্রয়ের মাধ্যমে হয়। বিপণনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ক্রয়। সবার প্রথম কি কাজ করতে হবে? ফার্স্ট কাজ হচ্ছে ক্রয়। এবং এই ক্রয়ের মাধ্যমে কি হয় আপনার? উত্তম ক্রয়কে বলা হয় বিক্রয়ের অর্ধেক। সঠিকভাবে ক্রয় করতে পারলে তাকে বিক্রয়ের অর্ধেক বলা হয়। ওকে, এইটুকুই লাগবে, আর খুব বেশি এগুলো লাগবে না। বিপণন গ্রেডিং এর মাধ্যমে ক্রয়। আর বিপণনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়। আমরা বিপণনে যত কাজ করি না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা। তার মূল লক্ষ্য, বিপণনের সব কাজের মূল লক্ষ্য হচ্ছে বিক্রয়। কারণ বিক্রয় করতে মাধ্যমে আয় হয়, বিক্রয়ের মাধ্যমে আয় হয়, বাকিগুলো থেকে আয় হয় না। আপনি বিক্রি করবেন, এর মাধ্যমে আপনার রেভিনিউ আসবে, অন্য কোনো মাধ্যমে না। এজন্য বিপণন কার্যাবলীর মূল কাজই হচ্ছে বিক্রয়। তবে বিপণন কার্যাবলীর প্রধান কাজ হচ্ছে ক্রয়, এটা মনে রাখবেন। প্রধান কাজ কি? প্রথম ও প্রধান কাজ হচ্ছে ক্রয়। প্রথম ও প্রধান কাজ হচ্ছে ক্রয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়। ইজ ইট ক্লিয়ার? বিপণনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ক্রয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়। আর ক্রয় বিক্রয় এই দুইটার মাধ্যমেই সত্যগত উপযোগ সৃষ্টি হয়, মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়।
ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসেন বন্টন সংক্রান্ত কার্যাবলী পরিবহন। এটা হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদন স্থল থেকে ভোক্তার অবস্থান স্থলে পৌঁছে দেওয়া। বিপণনের মাধ্যমে দূরত্বগত বাধা মানে দূরত্ব কমিয়ে আনা যায় এবং পরিবহন সড়ক পথে, জলপথে, আকাশপথে, পাইপলাইন। বন্টন কার্যাবলীর মধ্যে আরো আছে গুদামজাতকরণ। এটার মাধ্যমে সময়গত সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। 3 ধরনের গুদামঘর আছে: প্রাইভেট গুদামঘর, পাবলিক গুদামঘর, বন্ডেড গুদামঘর। প্রাইভেট গুদামঘরটা হচ্ছে আপনার প্রাইভেট মালিকানায় থাকে আর ব্যক্তি উদ্যোগে, আর পাবলিক হচ্ছে সরকারি উদ্যোগে। আর এই যে বন্ডেড গুদামঘর, বন্ডের যেমন আমদানিকৃত বিদেশ থেকে পণ্য আমদানি করছেন, তার শুল্ক পরিশোধ না হওয়া পর্যন্ত, শুল্ক পরিশোধ না হওয়া পর্যন্ত যেখানে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে আমাদের বন্ডেড গুদামঘর। এই 3টা। ওকে, এরপরে লাগবে হচ্ছে মৌলিকীকরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসছিল এবার পরীক্ষায় না। পণ্যের গুণগত মান ঠিক রাখা এবং পণ্যকে ভোক্তার কাছে আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যের বাহ্যিক আবরণ, পণ্যের বাহ্যিক আবরণকে বলা হয় মৌলিকীকরণ। মূলত পণ্যের নিরাপত্তা, উপযোগিতা, সংরক্ষণের সুবিধা, স্থানান্তরের সুবিধা করার জন্য এই মৌলিকীকরণ করা হয়। মৌলিকীকরণ, পরিবহন আর গুদামজাতকরণ, এই 3টা হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী। আচ্ছা, এরপরে আসেন সহায়ক কার্যাবলী। যেমন বিজ্ঞাপন দেওয়া। বিজ্ঞাপন দিলে কি হবে? তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। পণ্যের তথ্যগত বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়, সবাই পণ্য সম্পর্কে জানতে পারে। এগুলো হচ্ছে সহায়ক কার্যাবলী। বিজ্ঞাপন হচ্ছে একটা সহায়ক কার্যাবলী। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, এই 2টা। যেমন একটু সহজ করে বলি যে বুঝতে সুবিধা হবে আপনার। প্রমিতকরণ আর পর্যায়িতকরণ, ধরেন আপনি এই পর্যায়িতকরণ প্রমিতকরণের মধ্যে আগে দেখাই হাঁসের ডিম। আপনার হাঁসের ডিম আছে না, হাঁসের ডিমের দাম রাখলেন 25 টাকা 20 টাকা করে। মুরগির ডিম, মুরগির ডিম আপনি করতেছেন 12 টাকা পিস। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম বিক্রি করতেছেন 5 টাকা পিস। আপনি নির্ধারণ করলেন। এগুলো হচ্ছে প্রমিতকরণ। পণ্যের আকার, গুণাবলী, বৈশিষ্ট্য, প্রকৃতি, বর্ণ, গন্ধ ইত্যাদির ভিত্তিতে পণ্যের প্রমিতকরণ করা হয়। এটা হচ্ছে প্রমিতকরণটা মানসিক কাজ। প্রমিতকরণ কোন ধরনের কাজ? মানসিক কাজের অন্তর্ভুক্ত। এটা মানগত উপযোগ সৃষ্টি করে। মান, সীমা, মূল্য নির্ধারণের সাথে সম্পর্কিত। দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে মান, মূল্য, সীমা, এক্ষেত্রে কি আছে? ম আছে, ম আছে, ম আছে। এটা হচ্ছে এই যে প্রমিতকরণ, মিতকরণ, এখানেও কি আছে? ম আছে। তাহলে এটা হচ্ছে মানগত। মানসিকে কি আছে? ম আছে, মানগত, মুখস্থ রাখবেন। আর পর্যায়িতকরণ হচ্ছে পণ্যকে বিভিন্ন ভাগে সাজানো। এটা হচ্ছে পণ্যকে বিভিন্ন ভাগে, এই যে পণ্যগুলোকে বিভিন্ন শ্রেণী বিভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এখানে বিভিন্ন ভাগে ভাগ করা, একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন আমি হাঁসের ডিমগুলো, এই যে হাঁসের ডিমগুলো আমি এই পাশে রাখতেছি, হাঁসের ডিম। ওকে, হাঁসের ডিমগুলো এই পাশে রাখলাম। মুরগির ডিমগুলো কেমন হয়? একটু লাল হয় না? মুরগির ডিম, মুরগির ডিমগুলো আমি এখানে রাখলাম, এগুলো মুরগির ডিমগুলো রাখলাম। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম ছোট ছোট, এগুলো আমি এই সাইডে রাখলাম। এই যে এটা হচ্ছে আমাদের এই পর্যায়িতকরণ, পণ্যগুলোকে বিভিন্ন ভাগে সাজিয়ে রাখা, এগুলো হচ্ছে পর্যায়িতকরণ। আর এই পর্যায়িতকরণটা হচ্ছে শারীরিক কাজ। পর্যায়িতকরণ হচ্ছে শারীরিক কাজ আর প্রমিতকরণ হচ্ছে মানসিক কাজ। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্যের পণ্যের মানের মূল্য বা সীমা নির্ধারণ হচ্ছে প্রমিতকরণ। আগে প্রমিতকরণ করা হয়,
পরে পর্যায়িতকরণ করা হয়। আগে প্রমিতকরণ করা হয়, পরে পর্যায়িতকরণ করা হয়। এই পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ, এটা হচ্ছে ভিত্তি। কার ভিত্তি? পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। এইটুকু ক্লিয়ার কিনা জানান আমাকে, বা আরো সহজ করে বুঝতে পারেন যে হাঁসের মুরগির দাম নির্ধারণ করছেন, তারপর হচ্ছে মুরগির, কোয়েল পাখির এই দাম নির্ধারণ করা, সীমা নির্ধারণ করা হচ্ছে প্রমিতকরণ। আর এগুলোকে বাস্তবে বিভিন্নভাবে সাজায় রাখলেন বিভিন্ন জায়গায়, এগুলো হচ্ছে পর্যায়িতকরণ। এইটুকু বুঝলেই যথেষ্ট। বিজ্ঞাপন হচ্ছে প্রমোশনামূলক বা প্রসারমূলক কার্যাবলী। বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন, এগুলো হচ্ছে বিক্রয় প্রসার রিলেটেড কার্যক্রম। এটা অষ্টম অধ্যায় গেলে শিখতে পারবে ভালো করে। ওকে, এইটা ক্লিয়ার হয়েছে তো? মানে এটা নিয়ে সমস্যা হয় সবার। অর্থ সংস্থান করে কে? অর্থকে বলা হয় ব্যবসায়িক জীবনী শক্তি। অর্থ সংস্থান করে থাকে ব্যাংক। ঠিক আছে, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অর্থগত উপযোগ সৃষ্টি করে। বাজার তথ্য সংগ্রহ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। বিপণনের কার্যাবলীর সাথে সাথে বাজার তথ্য সংগ্রহ করা এখন সমান গুরুত্ব পাচ্ছে। উৎপাদনকারীরা কোনো একটি পণ্যের বাজারে চাহিদার পরিমাণ, ক্রেতাদের চাহিদা কিরকম, ক্রেতাদের নিকট পণ্যটির গ্রহণযোগ্যতা আছে কিনা, গুণাবলীর ধরন, পণ্য থেকে ক্রেতারা কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারছে প্রভৃতি বিষয়ে জানার জন্য তথ্য সংগ্রহ করা হয়। যে আমার এই পণ্যটা বাজারে চলবে কিনা, ক্রেতাদের চাহিদা আছে কিনা, ক্রেতাদের ক্রয়ের সামর্থ্য আছে কিনা, তারা সন্তুষ্ট কিনা, আগে বাজার থেকে তথ্য সংগ্রহ করার পরে আপনি পণ্যগুলো বিক্রি শুরু করবেন। অর্থ সংস্থান, এটা বললামই, এটা ডাবল এসে বসছে। আচ্ছা, এরপরে দেখেন, বিনিময়, ক্রয় বিক্রয়, সত্যগত উপযোগ সৃষ্টি করে। পরিবহন, স্থানগত উপযোগ সৃষ্টি করে। বীমা, ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। ব্যাংক, অর্থগত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ, সময়গত উপযোগ সৃষ্টি করে। বিজ্ঞাপন, প্রচারগত বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ, মানগত উপযোগ সৃষ্টি করে। এগুলো হচ্ছে সামারি। এবারে বলেন, রাজশাহীতে উৎপাদিত আমকে বিভিন্ন আকৃতি অনুযায়ী সাজানো। বিভিন্ন আকৃতি অনুযায়ী সাজানো, কিছু কিছু আম আছে কিরকম, একদম মজার। আমটা হইল, এই যে আমগুলোকে আমি সাজাইলাম, আবার হচ্ছে যে ছোট আম, এগুলোকে আমি একটু এই সাইজে সাজাইলাম, ছোট আমগুলোকে। হ্যাঁ, আর কিছু আছে পচা বাসি আম, এগুলোকে আলাদা করে সাজাইলাম। এই বিভিন্ন ব্যাপারকে সাজানোকে কি বলে দেখি, কে বলতে পারেন? দেখি এটা উত্তর কি হবে বলেন। রাজশাহীতে উৎপাদিত বিভিন্ন সাইজের আমকে বা আকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে সাজানোকে কি বলা হয়? ওকে, একজন বলছে প্রমিতকরণ, মাশরুক, সে বলছে প্রমিতকরণ, আমকে বিভিন্ন ভাগে সাজানো প্রমিতকরণ। আর কেউ কিছু বলতে চান? কিন্তু অপূর্ণ বলছে প্রমিতকরণ। আচ্ছা, দুজন পেলাম প্রমিতকরণ। আর ফাজুল বলছে বি, এবং আব্দুল্লাহ ইবনে মাসুদও বলতেছে আবার বি, মাসুম বলছে এ। আচ্ছা, এখানে কি বলছে আপনার, এখানে কি বলছে খেয়াল করুন। বলছে যে আকৃতি অনুযায়ী সাজানো, সাজানো পণ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করা, বিভিন্ন শ্রেণীতে আলাদা করা, বিভিন্ন ভাগে সাজানো, ভাগে সাজানো, গ্রেড এ, গ্রেড বি, সি পদ্ধতিতে সাজানো, পণ্যকে শ্রেণীবদ্ধ করা, এগুলো সবই তো হচ্ছে আমাদের পর্যায়িতকরণ। তো যারা প্রমিতকরণ দিবেন তারা 0.25 মাইনাস খাবেন, বাস। যারা প্রমিতকরণ দিয়েছেন তারা 0.25 মাইনাস খাইছেন।
ঠিক আছে। তারপর আসেন, সাধারণত কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত সেবাদান আবশ্যক? এটা আপনারা হয়তো পড়েন না এখন, এটা পরে পড়বেন সামনে গেলে। আমাদের বিক্রয়ত সেবা, গ্যারান্টি, ওয়ারেন্টি এসব পণ্য হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে দেওয়া হয়। যেমন টিভি, ফ্রিজ, যেমন আমার যে এই বোর্ডটা ডিজিটাল বোর্ড, এটার একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে, ডিজিটাল বোর্ড। ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে আবশ্যক পণ্যতে জীবনও দেয় না, খাদ্যদ্রব্যতে দেয় না, ঔষধতে দেয় না, ইলেকট্রনিক্স পণ্যে আপনার বিক্রয়ত সেবা দেন। এটা মানে কি, পণ্য বিক্রয়ের পরেও কাস্টমারদের সেবা দেওয়া, আফটার সেল সার্ভিস। এরপর আসেন, নিচের কোন কাজটি বিপণনের বিনিময় সংক্রান্ত কাজের, কাজের অন্তর্ভুক্ত? বিনিময় সংক্রান্ত, বিনিময় অর্থাৎ বিনিময় হবে এক স্থান থেকে অন্য স্থানের পণ্যের, স্থান না, বিনিময়গত, বিনিময়। আমরা জানি বিনিময়গত কিছু বাধা আছে, সত্য আছে, কাজ কি কি আছে, একটা হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী, আমাদের পরিবহন হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী, অর্থ সংস্থান হচ্ছে সহায়ক কার্যাবলী, মৌখিকরণ হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী, আর ক্রয় বিক্রয় হচ্ছে বিনিময়গত কার্যাবলী। তার উত্তর কি হবে? 3 ঘ। ভেরি গুড, নাসির উদ্দিন, মাসুম, এটা সবাই পারছেন, সহজ সবাই পেয়ে যান। হ্যাঁ, তারপর আসেন, নিচের কোনটি বিক্রয়ের প্রধান বৈশিষ্ট্য? বিক্রয়ের বৈশিষ্ট্য কি? বিক্রয় কাকে বলে? অর্থের আগমন ঘটে, মালিকানা হস্তান্তর হয়ে যায়, বিপণন কাজের সমাপ্তি ঘটে, দেনাদার সৃষ্টি হয়। একদম প্রধান বৈশিষ্ট্য কি? বিক্রয়ের প্রধান বৈশিষ্ট্য অর্থের আগমন ঘটলেই বিক্রয়, মালিকানা হস্তান্তর হলে বিক্রয়, বিপণন কাজের সমাপ্তি, দেনাদার সৃষ্টি। তা আমরা জানি কি, যে বিপণন প্রদানের বৈশিষ্ট্য হচ্ছে ক্রয়, এটা মালিকানা গ্রহণ, বিক্রয় মালিকানা হস্তান্তর, বাস, মালিকানা গ্রহণ, মালিকানা হস্তান্তর। ঠিক আছে, তারপরে আসেন, হ্যাঁ, নিচের কোনটি বিপণন কাজ নয়? বিপণনের কাজের অন্তর্ভুক্ত নয় কোনটা? দেখে কে বলতে পারেন বিপণনের কাজের অন্তর্ভুক্ত নয়? বিপণনের কাজের অন্তর্ভুক্ত নয় কোনটি? यस, মালিকানা হস্তান্তর। এমডি আমির হোসেন ঠিক বলেছেন, বিপণন কাজের অন্তর্ভুক্ত নয় কোনটি? প্যাকেজিং, মৌলিকীকরণ, বন্টন সংক্রান্ত কাজ, বিজ্ঞাপন সহায়ক কাজ, ক্রয় বিক্রয় বিনিময়গত কাজ। পণ্য ডিজাইনটা বিপণন কাজের অন্তর্ভুক্ত নয়, এটা উৎপাদন কাজের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত। ঠিক আছে, উৎপাদন পূর্ব কার্যাবলী। তারপর আসি, মৌলিকীকরণ হলো পণ্যের মান, না মান হচ্ছে প্রমিতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, তাহলে বহিরাবরণ। মৌলিকীকরণ কি? পণ্যের বাহ্যিক আবরণকে মৌলিকীকরণ বলা হয়, পণ্যের বাহ্যিক আবরণ। এটা পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে, নষ্ট থেকে রক্ষা করে, পাশাপাশি পণ্যকে আকর্ষণীয় করে, এটা হচ্ছে মৌলিকীকরণের কাজ, প্যাকেজিং। এরপর আসেন, কিভাবে পণ্যের মৌসুমী চাহিদা পূরণ করা হয়? মানে শীতকালীন পণ্য গ্রীষ্মকালীন সময়েও পাওয়া যায়, এক সময়ের পণ্য অন্য এক সময় পাওয়া যায়। পরিবহনের মাধ্যমে না, কারণ এর সাহায্যে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সংরক্ষণের মাধ্যমে, হ্যাঁ, সময়গত উপযোগ সৃষ্টি হয়। যথাযথ উৎপাদন করার মাধ্যমে শিল্পগত উপযোগ সৃষ্টি করে। মূল্য হ্রাস করে, তাও না। এটা হচ্ছে বিক্রয় প্রসার রিলেটেড কার্যক্রম। তাহলে উত্তর হবে কি? সংরক্ষণের মাধ্যমে, সেটা হিমাগারে হোক, হোক, গুদামজাতকরণ। প্রমিতকরণ কি? পণ্যের মান নিয়ন্ত্রণ, মান নির্দিষ্টকরণ, মূল্য নির্ধারণ, পণ্যের বিভাগীকরণ। যেটা এখানে বলা আছে এই অপশনটা,
যে মান নির্দিষ্টকরণ, পণ্যের মানের সীমা নির্দিষ্টকরণ, মান নির্দিষ্টকরণ, মান সেটা হচ্ছে প্রমিতকরণ। পণ্যের মান, মান, সীমা, মূল্য বিষয়টাই সম্পর্কিত, তবে এখানে মান নির্দিষ্টকরণটা অ্যাকচুয়ালি উত্তর, কারণ মানসিক কার্যক্রম তো মান নির্ধারণ করে। এটা প্রমিতকরণ পণ্যের মান নির্ধারণ করে। এটা বলেন, আমদানিকারক কর্তৃক কাস্টমস ডিউটি পরিশোধ না করা পর্যন্ত আমদানিকৃত পণ্য যে গুদামে সংরক্ষণ করা হয়, বিদেশ থেকে আপনি একটা গাড়ি অর্ডার দিচ্ছেন, গাড়ি, তো গাড়িটা বিদেশ থেকে দেশে আসছে, ঢোকার আগে এই গাড়িটা আপনার এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। কোথায় গাড়িটা সংরক্ষণ করে রাখা হয়েছে? যে পরে গাড়িটা ছাড়বে। এই যে গাড়িটা সংরক্ষণ করে রাখবে, শুল্ক পরিশোধ হইলে, শুল্ক পরিশোধ হইলে তখন আপনাকে দিবে। এতদিন পর্যন্ত যে সংরক্ষণ করে রাখা হবে তাকে বলা হয় বন্ডেড গুদামঘর। ঠিক আছে? একটা হচ্ছে সরকারি উদ্যোগে করলে সেটা হচ্ছে পাবলিক, একটা ব্যক্তিগত উদ্যোগে যে গুদামঘর করা হয় সেটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে বন্ডেড, যেটা আমদানিকৃত পণ্যের কাস্টমস ডিউটি পরিশোধ না হওয়া পর্যন্ত, আপনার শুল্ক পরিশোধ না হওয়া পর্যন্ত যেখানে পণ্যটা সংরক্ষণ করে সেটা হচ্ছে বন্ডেড গুদাম। তারপর আসেন অবশেষ। আর ক্লার্ক, ক্লার্ক নামে একজন ব্যক্তি, ক্লার্ক, এ আপনার আমাদের বিপণন কার্যাবলীকে 3 ভাগে ভাগ করেছেন, তাই না? কি কি? ওই যে বিনিময়গত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী, সহায়ক কার্যাবলী। শেষ। এই হচ্ছে মার্কেটিং দ্বিতীয় পত্রের 3 অধ্যায়, অর্থাৎ বিপণন কার্যাবলীর বেসিক। আশা করছি এই অধ্যায় থেকে যেইখান থেকে একটা এমসিকিউ আসুক সবাই পারবে। সবাই 100% ক্লিয়ার কিনা জানান আমাকে, 100% ক্লিয়ার কিনা এই অধ্যায়ের? পরবর্তী ক্লাস হচ্ছে অনেক বড় ক্লাস হবে, কারণ ওটা হচ্ছে অধ্যায় 4। সেটা হচ্ছে আমাদের আমাদের যে বাজারজাতকরণ, আমাদের বাজারজাতকরণ কার্য বিষয়টা হচ্ছে ওই যে ভৌগোলিক অবস্থান ভিত্তিক বাজার বিভক্তিকরণ আর বিপণন মিশ্রণ, পণ্য মূল্য বন্টন প্রসার, এইগুলো প্লাস 4টা যে বাজার বিভক্তিকরণের যে আপনার ভোক্তাগত বাজার বিভক্তিকরণ, শিল্প বাজার বিভক্তিকরণের বিষয়গুলো, সেগুলো থাকবে। ওকে ওকে, উপমা ক্লিয়ার, আকশা ক্লিয়ার, ভেরি গুড, মাসুম ক্লিয়ার, মাশরুফ ক্লিয়ার, নাসির উদ্দিন ক্লিয়ার। তারপর যদি না পারেন পরীক্ষার সময়, এবার সেকেন্ড টাইমে যদি 1 থেকে 10-এর মধ্যে না থাকেন, খবর আছে।